আপনাকে আপনার ভবিষ্যৎ কনফার্ম করতে গেলে আপনাকে যোগ্য প্রার্থীর বিকল্প নেই। এখন যোগ্য প্রার্থী খুঁজতে গেলে আপনাকে প্রার্থীদের সাথে কথা বলতে হবে, কিংবা প্রার্থীদের যে ম্যানিফেস্টোগুলো আছে, রূপরেখা যেগুলো আছে, সেগুলো দেখে দেখে আপনাকে সিলেকশন করতে হবে। কারা কিভাবে আপনাদেরকে আগামী দিনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, কিভাবে আপনি শুধু নয়, আপনাদের লাইনে যারা দাঁড়িয়ে আছে অনেক পিছনে ছোট ছোট বাচ্চারা, সেই পর্যন্ত এই যে দীর্ঘ লাইন, এই লাইনে তো শেষ নেই, শুরু আছে। তো এরা কোথায় যাবে, কোন দিকে যাবে, এগুলো যোগ্য প্রার্থীর উপর ডিপেন্ড করবে। ওই যে ভাইটা বলল যে এমপি হব, আমার কাছে আসবেন, আমি ফোন করে বলে দেবো চাকরি হয়ে যাবে। এটা হওয়া যাবে না। এটা কোনো সঠিক পথ নয়, এটা কোনো সঠিক পথ নয়। এটা একটি অন্যভাবে বলতে গেলে বলতে হয় এটার বাঁকা পথ, বাঁকা পথ। এই বাঁকা পথে আমরা অভ্যস্ত হয়েছি বিধায় আমরা সবাই এটাতে অভ্যস্ত হয়েছি। আমরা এমপিরা মনে করি, নেতারা মনে করি, মন্ত্রীরা মনে করে যে আমি মন্ত্রী হব, আমার এলাকার ছেলেপেলে আমার কাছে আসবে, আমি বিভিন্ন জায়গায় ফোন করে চাকরি দিয়ে দেবো। এটা তো সাময়িক। যার মন্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা নাই, যার এমপি নাই, তার মামা নাই, চাচা নাই, খালু নাই, তারা কি করবে? তারা কি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে? তাহলে তাদের ভবিষ্যৎ কি, এগুলো বুঝতে হবে। সুতরাং আমাদেরকে যোগ্য প্রার্থী খুঁজতে হবে, অবশ্যই অবশ্যই যোগ্য প্রার্থী খুঁজতে হবে। আমাদের নির্বাচন প্রক্রিয়ায় হয়তোবা একটা অপশন ছিল, আবার ছিল না, এরকম একটি পর্যায়ে এসেছিল যে কোন যোগ্য প্রার্থী না থাকলে আমরা না ভোট দেব, এরকম একটা অপশন রাখার কথা চিন্তা করা হয়েছিল। কিন্তু গণতান্ত্রিক ব্যাপারে অনেক সময় না অপশন দিলে গণতন্ত্রের যে যাত্রা সেটা অনেক সময় ব্যাহত হয়। কারণ আমরা এখনো আমাদের দেশকে সেই ফার্স্ট ওয়ার্ল্ডের পর্যায়ে নিয়ে যেতে পারিনি। সুতরাং এই যাত্রাপথে যেটা আছে এর মধ্যে আমাদের যোগ্য প্রার্থী খুঁজতে হবে। এই যোগ্য প্রার্থী খুঁজতে যাওয়ার ক্ষেত্রে আরেকটি প্রতিবন্ধকতা আছে, সেটা আমি এই ফাঁকে বলে রাখি যে এই যোগ্য প্রার্থী খুঁজতে যাওয়ার আগেই আপনি দেখবেন আপনার ভোটটা বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছেন। কেন বললেন এই কথা? আমাকে একজন বলেছে যে আমার ছেলেটা বসে আছে পাশ করে, ভাই চাকরি হয় না, আপনি আমার ছেলেকে চাকরি দিয়ে দিন। এরকম সবসময় সবাই তো বলে। আমি বললাম যে কেন হয় না, বসে আছে কেন? তা বললো যে ভাই টাকা পয়সা ঘুষ চেয়েছিল, দিতে পারি নাই, চাকরি হয়নি। একদম খাঁটি সত্যি কথা নাকি? সত্যি কথা নাকি মিথ্যা? সত্যি কথা। আমি তাকে মুখের উপরে একটি কথা বলতে পারতাম, বলি নেই। ওই যে ভোট যদি কমে যায়, চিন্তা করলাম যে আবার বলবো। তো এই কথাগুলো আমার মাথায় কেন আসে, কেন বলতে চাই? কারণ আমার মনের মধ্যে সবসময় জিনিসগুলো কাজ করে। আমি সবসময় এই টাইপের মানুষ যে মানুষকে ধোঁকাবাজি কিংবা মিথ্যা আশ্বাস দেওয়ার মানুষ আমি নই। কিন্তু এই রাজনীতি করতে আসতে যে ভোটটা নিতে চেয়ে অনেক সময় নিজেকে চাপিয়ে রাখতে হয়। মুখের উপর সত্যি কথা বললে আমাদের জনগণ কিংবা আমাদের ভোটাররা ভালোভাবে নিতে পারে না। কথাটা কি আমি তাকে বলতে চেয়েছিলাম, আপনার কাছে ঘুষ চেয়েছিল, আপনি দেননি, তার জন্য চাকরি হয়নি। কিন্তু আপনাকে যখন ভোট চাইতে আসছে, আপনি কি করছেন? টাকা দিচ্ছেন, আপনি ঘুষ নিয়ে ভোট দিয়ে দিচ্ছেন। তখন আপনার খেয়াল থাকে না যে আপনার পবিত্র আমানত, এই আমানতটা বিক্রি করা যায় না। তখন আপনি টাকা নিয়ে ভোটটা বিক্রি করেননি, করেছেন বিদায়ী বলে তো এমপি সাহেব এখন টাকা চাচ্ছে। এমপি সাহেব তো এইভাবে সবাইকে টাকা দিয়ে 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 ভোট কিনে সে এমপি হয়েছে, তার টাকাটা তুলতে হবে না? তাহলে এমপি সাহেব টাকা দিয়ে চাকরি দেবে, দোষের কি তার? আপনারটা দোষ নয়, তারটা দোষ নাকি? আপনি টাকা বিনিময়ে ভোট বিক্রি করবেন, তাতে দোষ নাই। আর এমপি সাহেব টাকা বিনিময়ে চাকরি দেবে, সেটা দোষ। এই কথা বললে আমাকে ভোট দেবে কেউ?
তো বাস্তবতা তো এটা তো ঠিক নাকি বাস্তবতা? এই পবিত্র আমানত আমি বারবার বলার চেষ্টা করছি যে যোগ্য প্রার্থীকে দিতে হবে, কিন্তু আপনি না দিয়ে কি করছেন? সামান্য টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে দিচ্ছেন। আবার আপনি আপনার সন্তানের জন্য যখন ভোট চাইতে যাচ্ছেন, তো কোন মুখে ভোট চাইতে চান? আপনি টাকা নিয়ে যান, আপনি বলেন যে আপনাকে আমি একদিন টাকা নিয়েছিলাম, আজকে সেই টাকা দিতে আসলাম আমার ছেলেকে ভোট দেন। যাই হোক, এগুলো বললাম, এটাই বাস্তবতা। সুতরাং আমাদেরকে গোড়াতে ঠিক করতে হবে। আপনি আপনার অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে, সৎ হতে হবে। মানসিকভাবে যদি আপনি সৎ না হন, আপনি বেশি দূর যেতে পারবেন না। যতই বড় বড় ডিগ্রি নেন, বেশি দূর যেতে পারবেন না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি হয়তো বা জ্ঞানী গুণী ব্যক্তি নই, বড় বড় ডিগ্রিও আমার নেই, কিছুই নেই, লেম্যান। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি সততা একটা ফ্যাক্টর। সৎ থাকতে হবে, এবং এটা মাঝখান থেকে হওয়াটা, যে আমি প্রথম জীবনে অসৎ থাকবো, মাঝখানে যায় সৎ হবো, কিংবা শেষ বয়সে যায় সৎ হবো। সৎ হতে হলে প্রথম থেকে হতে হবে। শুধু অর্থনৈতিকভাবে সৎ হলে হবে না, মানসিকভাবে আপনাকে সৎ হতে হবে। চালাকি, চাতুরতা কিংবা মানুষকে ঠকানো, এগুলো ছোটকাল থেকেই পরিহার করতে হবে, স্কুল জীবন থেকে করতে হবে। স্কুলের প্রসঙ্গ যখন আসলো, তখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তার একটি স্বপ্নের কথা বলেছেন, আমাদের ম্যানিফেস্টোতে আছে সেটা। এই তার সাথে চাকরি রিলেটেড অবশ্যই, যে ওনার স্বপ্ন যে প্রত্যেকটা স্কুলে বাচ্চারা ছোটকাল থেকেই 3টি ভাষা শিখবে। বাংলা তো সবাই জানেই, ইংলিশ কম্পালসারি, এবং আরেকটা আদার ল্যাঙ্গুয়েজ, যেটা অ্যারাবিক হতে পারে, চাইনিজ হতে পারে, সেটা স্প্যানিশ, ফ্রেঞ্চ, এনি আদার ল্যাঙ্গুয়েজ হতে পারে। 3টা ল্যাঙ্গুয়েজ কম্পালসারি ছোটকাল থেকে শিখতে হবে তাকে। শিখে শিখে সে বড় হবে।